Dear students, welcome to my channel. Today I am going to discuss the solutions to the activities of lesson 5 Princess September, written by William Somerset Maugham of class 8 part 2. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8 এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর যে গল্পটি লিখেছেন উইলিয়াম সমারসেট মম, এই গল্পটির অ্যাক্টিভিটির সমাধানগুলো নিয়ে আলোচনা করব পার্ট 2। আমরা পার্ট 1-এ অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা অ্যাক্টিভিটি 8A থেকে আলোচনা করব। অ্যাক্টিভিটি 8A। In the following sentences, underline the groups of words that do not have a subject or a predicate and do not have a finite verb and do not make complete sense. নিচের বাক্যগুলিতে সেই শব্দগুচ্ছগুলির নিচে দাগ দাও যাদের উদ্দেশ্য বা বিধেয় নেই বা সমাপিকা ক্রিয়াও নেই ও সম্পূর্ণ অর্থ নেই। এখানে দেখো সাবজেক্টের কথা বলা হয়েছে, তো আমরা ছোট্ট করে সাবজেক্ট সম্পর্কে একটুখানি জেনে নিই। সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে? দ্য পারসন অর থিং অ্যাবাউট হোম অর হুইচ সামথিং ইজ সেড ইন আ সেন্টেন্স ইজ সাবজেক্ট। অর্থাৎ আমরা বলতে পারি কোনো ব্যক্তি বা কোনো বস্তু যার সম্বন্ধে বাক্যে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট বা উদ্দেশ্য। আর প্রেডিকেট কি না? প্রেডিকেট হলো, দেখো, হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইন আ সেন্টেন্স ইজ প্রেডিকেট। অর্থাৎ বাক্যে সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হলো প্রেডিকেট। ঠিক আছে? আর এই প্রেডিকেটের মধ্যে একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে এবং এই ফাইনাইট ভার্বটা কি একটু জেনে নিই আমরা। আ ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই পারসন অর নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু টেন্সেস। অর্থাৎ আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব বা যাকে আমরা বাংলায় বলি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি? যে ভার্বের অর্থ সম্পূর্ণ হয়। অর্থাৎ যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয়। অর্থাৎ যেমন ধরো, হি গোজ টু স্কুল। ঠিক আছে? দেখো এখানে হি হলো সাবজেক্ট, হি হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, হি গোজ আমরা ভার্বের সঙ্গে ইয়েস যোগ করেছি। কিন্তু দেখো যদি আমরা এটাকে দে করি, তাহলে এটা কী হলো? দে গো টু স্কুল। অর্থাৎ দে থার্ড পারসন কিন্তু নাম্বার হয়ে গেল কি প্লুরাল নাম্বার। তাই এখানে দেখো গোজ না হয়ে গো হয়েছে। ঠিক আছে? ঠিক একইভাবে যদি দেখা যায় যে ভার্বটির টেন্স পরিবর্তন হচ্ছে বা টেন্সের রূপের পরিবর্তন যদি করা যায়, সেক্ষেত্রে আমরা এটাকে ফাইনাইট ভার্ব বলতে পারি। যেমন হি ওয়ান্টস টু গো টু স্কুল। এখানে দেখো হি ওয়ান্টস, অর্থাৎ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই আমরা ওয়ান্টস করেছি টু গো টু স্কুল। এখানে দেখো গো টু গো, এইটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সাবজেক্ট যাই থাকুক না কেন। আমরা যদি এরকম করি, দে ওয়ান্ট টু গো টু স্কুল, দেখো দে ওয়ান্ট করে দিলাম, ওয়ান্টস থেকে ওয়ান্ট হয়ে গেল, কিন্তু টু গো যেমন আছে রয়ে গেল। তাই টু গো কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টের নাম্বার এবং পার্সন যাই হোক না কেন, এ কিন্তু ওর দ্বারা লিমিটেড নয়, সীমাবদ্ধ নয়। ঠিক আছে? তাই এটি হলো অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্ব। আর
ওয়ান্টস বা ওয়ান্ট এগুলো দেখো সাবজেক্টের নাম্বার এবং পার্সন পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবর্তন হচ্ছে, বা আমরা বলতে পারি যে এইগুলো অনুসারে কিন্তু ভার্বটি বসছে, তাই এটি হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে। আর সাবজেক্ট প্রেডিকেটের ব্যাপারটা দেখো, আমরা যদি এরকম দেখি যে রাম গোজ টু স্কুল, ঠিক আছে, এখানে দেখো রামের সম্বন্ধে বলা হচ্ছে কিছু, তাহলে রাম হলো সাবজেক্ট, আর রামের সম্বন্ধে কি বলা হচ্ছে না গোজ টু স্কুল, অর্থাৎ এই গোজ টু স্কুল এটি হলো প্রেডিকেট। এবং দেখো এই প্রেডিকেট অংশের মধ্যে দেখো গোজ এই ফাইনাইট ভার্বটি রয়েছে। ঠিক আছে। এরপর আমাদের কোশ্চেনে চলে আসি। 1. হাম্পটি ডাম্পটি স্যাট অন আ ওয়াল। এই সেন্টেন্সের মধ্যে দেখো অন আ ওয়াল এই যে গ্রুপ অফ ওয়ার্ড শব্দগুচ্ছ, এর মধ্যে না আছে সাবজেক্ট না আছে প্রেডিকেট, যেহেতু প্রেডিকেট নেই তাই ফাইনাইট ভার্ব থাকারও প্রশ্ন নেই। এবং দেখো এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। অন আ ওয়াল অর্থাৎ দেওয়ালে, শুধু দেওয়ালে বললে কোনো কিছুই বোঝা যায় না, তাই এটাকে আমরা ওই অন আ ওয়াল এটাকে আমরা আন্ডারলাইন করছি। ঠিক আছে। নেক্সট 2. দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই সেন্টেন্সে ইন দ্য ইস্ট এই গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুচ্ছটির মধ্যে দেখো না আছে কোনো সাবজেক্ট না আছে প্রেডিকেট না ফাইনাইট ভার্ব, এবং এই শব্দগুচ্ছটি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, অর্থাৎ পূর্ব দিকে বললে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। 3 নম্বর, দ্য ফার্মার লিভড ইন আ হাউস মেড অফ স্ট্র। এই সেন্টেন্সে মেড অফ স্ট্র এই যে অংশটি বা গ্রুপ অফ ওয়ার্ডস, এর মধ্যে না আছে কোনো সাবজেক্ট না আছে কোনো ফাইনাইট ভার্ব প্রেডিকেট, এবং এটা দেখো কোনো কমপ্লিট সেন্স অর্থাৎ কমপ্লিট অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। মেড অফ স্ট্র অর্থাৎ খড়ের তৈরি। এখানে মেড অনেকেই হয়তো বলতে পারে যে মেড একটা ভার্ব, তাহলে এটা কি ফাইনাইট ভার্ব? না, এটা কোনো ফাইনাইট ভার্ব নয়, এটা অ্যাকচুয়ালি পার্টিসিপল। ঠিক আছে, তোমরা পার্টিসিপল সম্পর্কে পরে জানবে, কিন্তু এখন জেনে রাখো এটা কোনো ফাইনাইট ভার্ব নয়। ঠিক আছে। এই সেন্টেন্সে লিভড হলো ফাইনাইট ভার্ব, তাহলে আমরা মেড অফ স্ট্রকে আন্ডারলাইন করলাম। ঠিক আছে। এখন দেখে নাও, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। অর্থাৎ শব্দগুচ্ছগুলো যেগুলোতে তোমরা আন্ডারলাইন করলে বা নিচে তোমরা দাগ দিলে, সেগুলোর কোনো সাবজেক্ট নেই, কোনো প্রেডিকেটও নেই। দে ডু নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স, এবং ওইগুলোর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াও নেই, এবং এগুলো সবগুলোই কিন্তু ইনকমপ্লিট সেন্স অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। সাচ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড আ ফ্রেজ। এই ধরনের শব্দগুচ্ছগুলোকে আমরা বলি ফ্রেজ। অ্যাক্টিভিটি 8b, in the following sentences underline the groups of words that do the work of an adjective. অর্থাৎ নিচের বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছগুলির নিচে দাগ দাও যারা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে। সেন্টেন্স 1, হি ওয়াজ আ ম্যান ফুল অফ হোপ। অর্থাৎ সে ছিল একটি মানুষ ফুল অফ হোপ অর্থাৎ আশায় পরিপূর্ণ বা আশায় ভরা। এই সেন্টেন্সে ফুল অফ হোপ এই যে শব্দগুচ্ছটি, এটি অ্যাকচুয়ালি ম্যান অর্থাৎ এই নাউনটাকে বুঝিয়ে দিচ্ছে যে লোকটি কেমন, না ফুল অফ হোপ, আশায় ভরা। তাহলে নাউনকে বুঝিয়ে দিচ্ছে মানে এটা অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা ফুল অফ হোপকে আন্ডারলাইন করব। সেন্টেন্স নাম্বার 2, আ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। অর্থাৎ দারুণ মূল্যের একটি নেকলেস বা গলার হার ওয়াজ স্টোলেন চুরি হয়ে গিয়েছিল। এই সেন্টেন্সে দেখো অফ গ্রেট ভ্যালু এই যে গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুচ্ছটি, এটি অ্যাকচুয়ালি
নেকলেস এই নাউনটিকে বুঝিয়ে দিচ্ছে, তাই এটি অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমরা অফ গ্রেড ভ্যালুটাকে আন্ডারলাইন করলাম। সেন্টেন্স নাম্বার 3, দিস ইজ আ টেবল মেড অফ উড। এটা একটা টেবল কাঠের তৈরি। এখানে দেখো মেড অফ উড এই শব্দগুচ্ছটি অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? দেখো টেবিলটাকে। টেবিলটা কেমন না, মেড অফ উড, কাঠের তৈরি, ঠিক আছে। অর্থাৎ টেবিল এই নাউনটাকে বুঝিয়ে দিচ্ছে মেড অফ উড এই শব্দগুচ্ছটি। তাহলে এই শব্দগুচ্ছটি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই আমরা মেড অফ উডকে আন্ডারলাইন করলাম, ঠিক আছে। এবার দেখে নাও, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, ডু নট কন্টেন আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অ্যান্ড ডু নট কন্টেন আ ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে শব্দগুচ্ছগুলোতে তোমরা আন্ডারলাইন করলে বা দাগ দিলে, নিচে দাগ দিলে, সেগুলো একটি অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ এটা নাউনকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। এরা বা এদের মধ্যে কোনো এই শব্দগুচ্ছগুলোর মধ্যে কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, বা এদের মধ্যে কোনো ফাইনাইট ভার্বও নেই। সাচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজেস। এই ধরনের শব্দগুচ্ছগুলোকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজেস বলতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজেস বলতে পারি। অর্থাৎ এই ফ্রেজগুলো বা শব্দগুচ্ছগুলো যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি, ঠিক আছে। অ্যাক্টিভিটি 8C, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। নিচের বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছগুলির নিচে দাগ দাও যেগুলি অ্যাডভার্বের কাজ করে। 1 নম্বর সেন্টেন্স দেখো, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। পাখিটি তার খাঁচার একেবারে কোণে দাঁড়িয়েছিল। এই সেন্টেন্সে দেখো, ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এই গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছটি স্টুড অর্থাৎ দাঁড়িয়েছিল, ভার্ব। কোথায় দাঁড়িয়েছিল? ইন দ্য কর্নার অফ হিজ কেজ, অর্থাৎ খাঁচার কোণের দিকে। তাহলে এই ভার্বটাকে দেখো বুঝিয়ে দিচ্ছে, ভার্বটাকে মডিফাই করছে, আর ভার্বকে যে মডিফাই করে সে হলো অ্যাডভার্ব, আমরা জানি। তাহলে ইন দ্য কর্নার অফ হিজ কেজ এই গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই আমরা এই শব্দগুচ্ছটিকে আন্ডারলাইন করলাম। সেন্টেন্স নাম্বার 2, হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার। সে এক আত্মবিশ্বাসী সুরে বা আত্মবিশ্বাসীভাবে কথা বলল। এখানে দেখো, ইন আ কনফিডেন্ট ম্যানার এই যে শব্দগুচ্ছটি, এটা অ্যাকচুয়ালি স্পোক এই ভার্বটিকে মডিফাই করছে, বুঝিয়ে দিচ্ছে। দেখো সে কথা বলল, কিভাবে কথা বলল? ইন আ কনফিডেন্ট ম্যানার। তাহলে ইন আ কনফিডেন্ট ম্যানার এই যে শব্দগুচ্ছটি, এটা অ্যাকচুয়ালি ভার্বকে বুঝিয়ে দিচ্ছে, ভার্বকে বিশেষভাবে বুঝিয়ে দিচ্ছে। তাই ইন আ কনফিডেন্ট ম্যানারটা অ্যাডভার্বের মতো কাজ করছে, সুতরাং আমরা ইন আ কনফিডেন্ট ম্যানারকে আন্ডারলাইন করলাম। সেন্টেন্স নাম্বার 3, ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট। অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। দেখো অ্যাট দিস মোমেন্ট এই যে গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুচ্ছটি কাকে বোঝাচ্ছে? দেখো ইটস রেনিং, রেনিং বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখন হচ্ছে? টাইমটাকে বোঝাচ্ছে। তাহলে টাইম অফ অ্যাকশন অর্থাৎ কাজের সময়টাকে বোঝাচ্ছে। কোন সময় হচ্ছে? না অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। তাহলে অ্যাট দিস মোমেন্ট এই গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুচ্ছটি অ্যাকচুয়ালি ভার্বকে বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ এটি একটি অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই অ্যাট দিস মোমেন্টকে আমরা আন্ডারলাইন করলাম। তাহলে এবার দেখে নাও, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, do not have a subject and a predicate and do not contain a finite verb। অর্থাৎ যে শব্দগুচ্ছগুলোকে তোমরা আন্ডারলাইন করলে বা নিচে দাগ দিলে, সেগুলো অ্যাডভার্বের মতো কাজ করছে বা অ্যাডভার্বের কাজ করছে, এবং এগুলোর একটি সাবজেক্ট বা একটি প্রেডিকেট বা আমরা বলতে পারি এদের মধ্যে কোনো ফাইনাইট ভার্বও নেই। সাচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ব ফ্রেজেস। এই ধরনের শব্দগুচ্ছগুলোকে আমরা অ্যাডভার্ব ফ্রেজেস বা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। যেহেতু এই ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করছে বা অ্যাডভার্বের কাজ করছে,
তাই এদের নাম অ্যাডভার্ব ফ্রেজেস। অ্যাক্টিভিটি 8D, in the following sentences underline the groups of words that do the work of a noun. নিচের বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছগুলির নিচে দাগ দাও যেগুলি নাউনের কাজ করে। সেন্টেন্স 1, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার, অর্থাৎ ট্রেনে ভ্রমণ আমাকে দারুণ আনন্দ দেয়। এই সেন্টেন্সে দেখো ট্রাভেলিং বাই ট্রেন, এটা অ্যাকচুয়ালি গিভস এই ভার্বটির সাবজেক্ট হিসেবে বসেছে দেখো। আর সাবজেক্ট অবশ্যই নাউন অথবা নাউনের ইকুইভ্যালেন্ট কিছু হবে। তাহলে এখানে ট্রাভেলিং বাই ট্রেন এটাকে আমরা নাউন হিসেবে ধরতে পারি যেহেতু এটা সাবজেক্টের কাজ করছে, তাই ট্রাভেলিং বাই ট্রেনকে আমরা আন্ডারলাইন করলাম। সেন্টেন্স নাম্বার 2, দ্য চাইল্ড রিফিউজড টু আনসার মাই কোশ্চেন, শিশুটি আমার প্রশ্নের উত্তর দিতে প্রত্যাখ্যান করলো বা অস্বীকার করলো। এখানে দেখো দ্য চাইল্ড রিফিউজ করলো, কি রিফিউজ করলো? টু আনসার মাই কোশ্চেন। টু আনসার মাই কোশ্চেন এই যে এই যে গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুচ্ছটি, এটির মধ্যে বা এটি অ্যাকচুয়ালি দেখো নাউনের কাজ করছে। কিভাবে না, এটা অ্যাকচুয়ালি ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। হ্যাঁ, দ্য চাইল্ড রিফিউজড, ছেলেটি প্রত্যাখ্যান করলো। কি প্রত্যাখ্যান করলো? না, টু আনসার মাই কোশ্চেন। অর্থাৎ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট, আর অবজেক্ট সর্বদাই নাউন অথবা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে এই যে টু আনসার মাই কোশ্চেন এই ফ্রেজটাকে আমরা নাউন হিসাবে আন্ডারলাইন করছি, ঠিক আছে? বা এই গ্রুপ অফ ওয়ার্ডসটি অ্যাকচুয়ালি নাউনের কাজ করছে, তাই এটাকে আমরা আন্ডারলাইন করলাম। সেন্টেন্স নাম্বার 3, হি ওয়ান্টেড টু গো হোম, সে চেয়েছিল বাড়ি যেতে। এখানেও দেখো ঠিক আগের মতোই, হি ওয়ান্টেড সে চেয়েছিল, কি চেয়েছিল? টু গো হোম। এই টু গো হোম এই যে ফ্রেজটি, এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটি, এটি দেখো নাউনের মতো কাজ করছে। কিভাবে? হি ওয়ান্টেড সে চেয়েছিল, কি চেয়েছিল? না, তার উত্তর, অর্থাৎ অবজেক্ট হলো কোনটা? না, টু গো হোম। অবজেক্ট মানে হচ্ছে নাউন। তাহলে টু গো হোম এই ফ্রেজটি অ্যাকচুয়ালি নাউনের কাজ করছে, তাই টু গো হোমকে আমরা আন্ডারলাইন করলাম। এরপর দেখে নাও, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু দ্য ওয়ার্ক অফ আ নাউন, ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অ্যান্ড ডু নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে শব্দগুচ্ছগুলো তোমরা দাগ দিলে সেগুলো অ্যাকচুয়ালি নাউনের কাজ করে। ডু নট হ্যাভ আ সাবজেক্ট, অর্থাৎ তাদের কোনো সাবজেক্ট নেই বা প্রেডিকেট নেই বা কোনো ফাইনাইট ভার্বও নেই। সাচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কল্ড নাউন ফ্রেজেস। এই ধরনের শব্দগুচ্ছগুলোকে আমরা বলি নাউন ফ্রেজেস। অর্থাৎ যেহেতু এই শব্দগুচ্ছগুলো নাউনের মতো কাজ করছে তাই এদের নাম নাউন ফ্রেজ, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা অ্যাক্টিভিটি ই, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন্ড অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজেস। অর্থাৎ নিচের বাক্যগুলিতে ফ্রেজগুলির নিচে দাগ দাও ও চিহ্নিত করো। অর্থাৎ সেগুলো কী ধরনের ফ্রেজ সেগুলোকে আমাদেরকে বলতে হবে। সেন্টেন্স 1, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, অর্থাৎ বাতাস বইল প্রচণ্ড গতিতে। এই সেন্টেন্সে দেখো উইথ গ্রেট স্পিড, এটাকে আমরা আন্ডারলাইন করব ফ্রেজ হিসাবে, এবং এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ। কেন না, বাতাস বইছিল। কিভাবে বইছিল? দেখো উইথ গ্রেট স্পিড, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? সেন্টেন্স নাম্বার 2, দ্য কিং ওর আ ক্রাউন মেড অফ ডায়মন্ড, অর্থাৎ রাজা পরিধান করেছিল বা পরেছিল একটি মুকুট ডায়মন্ড বা হীরের তৈরি। এই সেন্টেন্সে দেখো মেড অফ মেড অফ ডায়মন্ড এই যে ফ্রেজটি, এটাকে আমরা আন্ডারলাইন করছি। এটা অ্যাকচুয়ালি দেখো কীরকম ধরনের ফ্রেজ না, এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেননা মেড অফ ডায়মন্ডের তৈরি, এটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে না, ক্রাউন অর্থাৎ মুকুটটাকে বোঝাচ্ছে। মুকুট হলো নাউন, অর্থাৎ নাউনকে যে বোঝায় কোয়ালিফাই করে সে হলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্রেজটি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেন্টেন্স নাম্বার 3, দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, ছোট্ট মেয়েটি জানতো না
কি করতে হবে। এখানে দেখো হোয়াট টু ডু, এই যে ফ্রেজটি এটাকে আমরা আন্ডারলাইন করছি এবং এটা কি ধরনের ফ্রেজ, এটা অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? দেখো দ্য লিটল গার্ল ডিড নট নো, ছোট্ট মেয়েটি জানতো না, কি জানতো না, অর্থাৎ হোয়াট টু ডু কি করতে হবে, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট, মানে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আর অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউনের মধ্যে হবে। তাহলে এই যে হোয়াট টু ডু, এটা যেহেতু অবজেক্টের কাজ করছে তাই এটাকে আমরা বা এই ফ্রেজটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করলাম। ঠিক আছে। 4, সি ইজ আ লেডি অফ গ্রেট পেশেন্স, অর্থাৎ সে একজন মহিলা ভীষণ ধৈর্যের, অর্থাৎ ভীষণ ধৈর্যশীল এক মহিলা। এখানে দেখো অফ গ্রেট পেশেন্স, এটাকে আমরা আন্ডারলাইন করছি এই ফ্রেজটাকে, এবং এই ফ্রেজটাকে আমরা কি ফ্রেজ হিসেবে চিহ্নিত করব, আইডেন্টিফাই করব না, এটা অ্যাকচুয়ালি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন না, দেখো এটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে, অফ গ্রেট পেশেন্স মানে ধৈর্যশীল, এটা কাকে বোঝাচ্ছে, লেডিটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, লেডি অর্থাৎ নাউন, নাউনকে বুঝিয়ে দিচ্ছে যে কেমন মহিলা, না অফ গ্রেট পেশেন্স অর্থাৎ ভীষণ ধৈর্যশীল মহিলা। তাহলে এই অফ গ্রেট পেশেন্স এই ফ্রেজটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে চিহ্নিত করলাম। ঠিক আছে, নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 8F। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন groups of words that have a subject and a predicate and form parts of the main sentences and have finite verbs, অর্থাৎ আমরা বলতে পারি নিচের বাক্যগুলিতে সেই সব শব্দগুচ্ছগুলির নিচে দাগ দাও যাদের সাবজেক্ট এবং প্রেডিকেট আছে ও যারা মূল বাক্যের অংশ ও যাদের ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি সেন্টেন্স নাম্বার 1, হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। এই সেন্টেন্সে দেখো হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, এই অংশটি মধ্যে সাবজেক্ট আছে হি, ক্যারিড হিম টু দ্য কেজ এটা হলো প্রেডিকেট, এবং ক্যারিড হলো ফাইনাইট ভার্ব, এবং পুরো সেন্টেন্সটার নিরিখে দেখলে হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ এই অংশটি একটি পার্ট, একটা অংশ। ঠিক আছে, তাহলে আমরা হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ এটাকে আন্ডারলাইন করলাম। নেক্সট, হি ড্রিউ আ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এই সেন্টেন্সের মধ্যে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এই গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দগুচ্ছটি এর মধ্যে একটি সাবজেক্ট আছে। দেখো এখানে অ্যাকচুয়ালি হুইচটাই সাবজেক্ট, ওয়াজ ভেরি বিউটিফুল হলো প্রেডিকেট এবং ওয়াজ ফাইনাইট ভার্ব, এবং পুরো সেন্টেন্সটা হিসেবে দেখলে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এটা হলো একটা পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের অংশ, তাই হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এটাকে আমরা আন্ডারলাইন করলাম। নেক্সট, আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল, এই সেন্টেন্সে অ্যাজ আই ওয়াজ আনওয়েল এই গ্রুপ অফ ওয়ার্ডস শব্দগুচ্ছটির মধ্যে দেখো আই হলো সাবজেক্ট, ওয়াজ আনওয়েল হলো প্রেডিকেট, ওয়াজ হলো ফাইনাইট ভার্ব, এবং অ্যাজ আই ওয়াজ আনওয়েল এটা পুরো বাক্যটার হিসেবে দেখলে একটা পার্ট। ঠিক আছে, মূল সেন্টেন্সের একটি পার্ট, তাই অ্যাজ আই ওয়াজ আনওয়েল একে আমরা আন্ডারলাইন করলাম। নেক্সট দেখো, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, এই সেন্টেন্সে দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ এই গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছটি এর মধ্যে ইট হলো সাবজেক্ট, উইল উইন দ্য ম্যাচ হলো প্রেডিকেট, উইল উইন হলো ফাইনাইট ভার্ব, এবং দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ এই গ্রুপ অফ ওয়ার্ডসটি দেখো পুরো বাক্যটাকে ধরলে এটা হলো মূল সেন্টেন্সের একটা অংশ। ঠিক আছে, তাই দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ এটাকে আমরা কি করব না আন্ডারলাইন করব। ঠিক আছে, এবং এখানে একটা কথা বলে রাখি, দেখো প্রত্যেকটা যে অংশগুলোতে আমরা দাগ দিয়েছি তার মধ্যে দেখো যেমন প্রথমে ছিল হোয়েন, তারপরটা এখানে দেখো হুইচ, যদি এটা সাবজেক্ট, এবং এটা এবং পরের সেন্টেন্সে অ্যাজ, এবং
4 নম্বর সেন্টেন্সে দেখো দ্যাট, এগুলো সবই কিন্তু লিঙ্কিং ওয়ার্ডের কাজ করেছে, বা এটা লিঙ্কার অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমরা পরে জানবে লিঙ্কার সম্বন্ধে। এবার দেখে নাও, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অফ ইটস ওন, ফর্ম পার্টস অফ সেন্টেন্সেস অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস। অর্থাৎ যে শব্দগুচ্ছগুলোকে তোমরা দাগ দিলে, আন্ডারলাইন করলে, সেগুলোর মধ্যে একটি সাবজেক্ট বা উদ্দেশ্য আছে, প্রেডিকেট আছে, বিধেয় আছে নিজস্ব, ফর্ম পার্টস অফ সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের একটি অংশ হিসাবে এটা বসেছে, অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস এবং এদের ফাইনাইট ভার্বও রয়েছে, সমাপিকা ক্রিয়াও রয়েছে। সাচ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড আ ক্লজ। এই ধরনের শব্দগুচ্ছগুলোকে আমরা বলি কি না, ক্লজ। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8G, in the following sentences underline the main parts of the sentences that are independent and circle the clauses that depend on the main parts. নিচের বাক্যগুলির সেই সব প্রধান অংশগুলির নিচে দাগ দাও যারা স্বাধীন, আর যেসব ক্লজগুলি নির্ভরশীল বা যারা ডিপেন্ডেন্ট তাদের গোল করো বা সার্কেল করো। ঠিক আছে, সেন্টেন্স 1, although he was unwell he went out। এই সেন্টেন্সে although he was unwell, যদিও সে ছিল অসুস্থ, এই যে পার্টস বা অংশটি, এটাকে আমরা সার্কেল করব, কারণ এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কার উপর ডিপেন্ডেন্ট? দেখো, হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে পড়লো। ঠিক আছে, যদিও যদিও বলা মানে তারপরেও কিছু একটা থাকে। ঠিক আছে, সেই কারণে অলদো হি ওয়াজ আনওয়েল এটাকে আমরা সার্কেল করলাম, আর হি ওয়েন্ট আউট এটা যেহেতু স্বাধীন তাই এটাকে আমরা আন্ডারলাইন করলাম। সেন্টেন্স 2, হি ইজ আ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। এই সেন্টেন্সে হি ইজ আ কিং, এই যে পার্টস অংশটি, এটা দেখো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, কারো উপর নির্ভরশীল নয়, তাই এটাকে আমরা আন্ডারলাইন করলাম। আর হু ইজ ভেরি পাওয়ারফুল এই অংশটি দেখো এই কিংয়ের উপর কিন্তু নির্ভরশীল, যে হয় খুব শক্তিশালী, যে মানে কি রাজা, তাহলে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট, তাই এটাকে আমরা সার্কেল করলাম। নেক্সট, রানী সেড দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দেখো হি সেড, সে বলল, এটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, তাই এই অংশটিকে আমরা আন্ডারলাইন করলাম। আর দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, যে সে আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিল, এই অংশটি দেখো অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট না, তার আগের পার্টস অংশটির উপর, তাই এই অংশটিকে আমরা সার্কেল করলাম। 4 নম্বর দেখো, হোয়েন শি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট। এই সেন্টেন্সে দেখো হোয়েন শি ওয়াজ হাংরি, যখন সে ক্ষুধার্ত ছিল তখন কি করলো, দ্য বেবি ক্রাইড আউট, অর্থাৎ শিশুটি কাঁদতে লাগলো। দ্য বেবি ক্রাইড আউট এটা অ্যাকচুয়ালি দেখো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, তাই এটাকে আমরা আন্ডারলাইন করলাম। আর হোয়েন শি ওয়াজ হাংরি এটাকে আমরা সার্কেল করলাম, যেহেতু এটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও যে সেন্টেন্সগুলোকে তোমরা আন্ডারলাইন করলে সেগুলো দেখো সাবজেক্ট প্রেডিকেট রয়েছে নিজস্ব, তাদের একটা কমপ্লিট সেন্স রয়েছে, সম্পূর্ণ অর্থ রয়েছে, এবং তারা নিজেরাই নিজেদের অর্থকে সম্পূর্ণ করছে। তাই এই ধরনের ক্লজগুলোকে আমরা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল বা মেন ক্লজ বলছি। আর যে পার্টস বা অংশগুলিকে তোমরা সার্কেল করলে সেগুলোরও সাবজেক্ট এবং প্রেডিকেট আছে নিজস্ব, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলছি, তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাই এই ক্লজগুলোকে আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। ঠিক আছে, অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। নিচে দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ বসাও। এ, দ্য বেবি রোট আ ডিফারেন্ট স্টোরি। এখানে দেখো ডিফারেন্ট আন্ডারলাইন করা আছে, এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হিসেবে আমরা দেখো এখানে লিখতে পারি সিমিলার বা সেম। সেন্টেন্স বি, দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড। জেন্টলি অর্থাৎ হচ্ছে খুব আস্তে আস্তে। এখানে জেন্টলির আমরা বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হিসাবে দেখো ওয়াইল্ডলি করতে পারি, বেপরোয়াভাবে বা রাফলি, হ্যাঁ, এটা বসানো যেতে পারে।
সি, অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি আনইজি। আনইজি অস্বস্তি অনুভব করা। এখানে আনইজি আন্ডারলাইন করা আছে। আমরা আনইজির অ্যান্টোনিমস হিসাবে ইজি বা আমরা কাম বসাতে পারি, ঠিক আছে। ডি, দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পোর্টার। ওপেনড মানে খোলা হয়েছিল, এখানে আমরা এর অ্যান্টোনিম হিসাবে ক্লোজড বা শাট বসাতে পারি। অ্যাক্টিভিটি 10A, সাপোজ ইউ আর আ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস। ধরো তুমি একটি প্রতিষ্ঠানের সদস্য যেটি জীবজন্তুদের প্রতি নিষ্ঠুরতার প্রতিরোধে কাজ করে। ইউ কাম অ্যাক্রস আ মাঙ্কি ইন চেন্স বিং মেড টু পারফর্ম ট্রিক্স। তুমি একটি শিকলে বাঁধা বাঁদরকে খেলা দেখাতে দেখলে। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম টিল ইট সাডেনলি স্টার্টস টকিং টু ইউ অফ ইটস সরো। তুমি কিছুক্ষণ এটা দেখলে যতক্ষণ না বাঁদরটি হঠাৎ তোমার সঙ্গে তার দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতে শুরু করলো। নাও রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন হুইচ টেক্স প্লেস বিটুইন ইউ অ্যান্ড দ্য মাঙ্কি লঙ্গিং ফর ইটস ফ্রিডম। এখন একটা কাল্পনিক কথোপকথন লেখো যেটি তোমার এবং ওই মুক্তিকামী বাঁদরটির মধ্যে হয়েছিল, ঠিক আছে। আমরা এইভাবে লিখতে পারি, দেখো, মাঙ্কি, হাই ইয়াং ম্যান, হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি ফর লং। বাঁদরটি বলছে, দেখো, হে যুবক, কেন তুমি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছো। আই অর্থাৎ এখানে তুমি বলছো, হোয়াট আর ইউ টকিং অর্থাৎ কি তুমি কথা বলতে পারো বা তুমি কথা বলছো। মাঙ্কি, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি বলছি। আই সি ইউ আর চেন্ড। ও আমি তো দেখতে পাচ্ছি তুমি শিকলে বাঁধা। আর ইউ ফিলিং কমফোর্টেবল, তোমার কি আরাম লাগছে এতে। মাঙ্কি, নট অ্যাট অল, আই অ্যাম চেন্ড অ্যাজ আই অ্যাম টু পারফর্ম ট্রিক্স ইন পাবলিক। মাঙ্কি বলছে, আদৌ না, আমি এখানে বাঁধা আছি কারণ আমাকে জনসমক্ষে খেলা দেখাতে হবে। আই অ্যাকচুয়ালি এখানে তুমি অ্যাকচুয়ালি, ইটস ক্রুয়েল অ্যান্ড আনফর্চুনেট, এটা খুব নিষ্ঠুর এবং দুর্ভাগ্যজনক। আই অ্যাম আ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস। আমি একটি সংগঠনের সদস্য যারা প্রাণীদের প্রতি হওয়া নিষ্ঠুরতার প্রতিরোধের জন্য কাজ করে। মাঙ্কি, দ্যাটস গুড। মাঙ্কি বলছে, দারুণ ব্যাপার, খুব ভালো। বাট হাউ ক্যান ইউ ফ্রি মি ফ্রম মাই মাস্টার। কিন্তু কিভাবে তুমি আমাকে আমার প্রভুর কাছ থেকে মুক্ত করবে। আই ডোন্ট বি ডোন্ট বি হোপলেস, আশা ছেড়ো না। আই উইল ইনফর্ম দ্য পুলিশ, আমি পুলিশকে জানাবো। দে উইল সেভ ইউ, তারাই তোমাকে বাঁচাবে। মাঙ্কি, ইফ ইউ ক্যান ডু দ্যাট আই উইল বি গ্রেটফুল টু ইউ। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ ফ্রি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে মুক্ত করার। মাঙ্কি, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ফ্রেন্ড, অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু। আই থ্যাংক ইউ, অর্থাৎ আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যাক্টিভিটি 10B, সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট। ধরো তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত কারোর আদেশ মেনে চলতে হয়। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়োর ওন উইল, তোমার ইচ্ছে মতো কাজ করার অনুমতি তোমাকে দেওয়া হয় না। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words ডেসক্রাইবিং ইয়োর ফিলিংস ইন দিস সিচুয়েশন। এই অবস্থাতে তোমার অনুভূতি বর্ণনা করে 80টি শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখো। তো আমরা এইভাবে অনুচ্ছেদটা লিখতে পারি, দেখো, এভরিওয়ান লাভস ফ্রিডম ইন লাইফ, প্রত্যেকেই জীবনে স্বাধীনতা চায়। বাট আই অ্যাম কম্পেলড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু
someone's orders from morning to night. কিন্তু আমি বাধ্য হই কাজ করতে অন্যজনের বা অন্য কারোর আদেশ মতো সকাল থেকে রাত পর্যন্ত। Yet I can't satisfy him. তবুও আমি তাকে সন্তুষ্ট করতে পারি না। It seems a life of a caged bird. অর্থাৎ এটি মনে হয় যেন খাঁচায় বন্দি পাখির জীবন। I can't eat well, sleep in peace for him. আমি তার জন্য না পারি ভালো করে খেতে, না পারি শান্তিতে ঘুমাতে। My mind is filled with sorrow and anxiety. আমার মন পরিপূর্ণ থাকে দুঃখ আর উৎকণ্ঠায় বা দুশ্চিন্তায়। But I want to live my own life according to my own will. কিন্তু আমি চাই আমার নিজের ইচ্ছা মতো আমার জীবন যাপন করতে। I always seek for a chance to escape and hope to get it very soon. আমি সবসময় চাই একটি সুযোগ পেতে, যাতে করে আমি এখান থেকে চলে যেতে পারি, এবং আমি আশা করি খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব। Students, that's the end of my discussion, part 2 or final part. Students, thank you. Thanks for watching.